Welcome to Raj Devi Productions. তখন আমার ভবঘুরে জীবনের একদম প্রথম পর্যায়ে। মাথু পাগলির সাথে তখনও আমার সাক্ষাৎ হয়নি। একদিন হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছালাম পলাশ দিঘি নামক একটি গ্রামে। পূর্ব বর্ধমান জেলার একটি ছোট্ট গ্রাম এটি। ধনী গরিব মিলিয়ে মোটামুটি 50 ঘর পরিবার তো আছেই সেখানে। আমি আস্থানা করেছি ওই গ্রামেরই একদম প্রান্ত সীমায় একটি ছোট্ট শ্মশান ঘাটে। ভিক্ষা করার নিমিত্তে কয়েকবার গ্রামটায় ঘুরেছি আমি। সেই সূত্রেই পরশ নামের একটি ছেলের সাথে আমার পরিচয় হয়েছিল। বাপ মা মরা এই ছেলেটি তার মামার বাড়িতেই মানুষ এবং গ্রামের ভূস্বামী মলয় তালুকদারের বাড়িতে বাগান দেখাশোনার কাজ করে। যেটুকু উপার্জন করে সেই দিয়েই নিজের বৃদ্ধ দিদা দাদুর সঙ্গে সংসার অতিবাহিত করছিল। এই পরশ আমার সঙ্গে রোজ একবার করে শ্মশান চত্বরে দেখা করতে আসতো। এরকমই একদিন বিকেল নাগাদ আমি রাতে ধুনি করব বলে কাঠকুটো জোগাড় করছি, এমন সময় পরশ এলো। বলল, সাধু বাবা, আমি খুব বিপদে পড়েছি। দাদুর খুব শরীর খারাপ, আজ কাজেও যেতে পারেননি। তবে মনে মনে ভাবলাম আপনার কাছে না বললে হবে না জিনিসটা। কাঠের টুকরো নামিয়ে রেখে প্রশ্ন করলাম, কি হয়েছে পরশ, কি বিপদ? ছেলেটি মাটির উপরে বসে পড়ে বলল, আমার দিদা হঠাৎ করে কেমন উল্টোপাল্টা কথা বলতে আরম্ভ করেছেন। বলছেন দাদু আর সে নাকি আর বাঁচবে না। আমাদের বাড়িটুকু আর থাকবে না, সব পুরো ছাই হয়ে যাবে। আমরা নাকি মানত পুজো দেইনি বলে আমাদের উপর ভগবানের রুষ্ট দৃষ্টি পড়েছে। আপনি বলুন, আমরা কি করব এবার? তার কথা শুনে অবাক হলাম। জিজ্ঞেস করলাম, কে বলেছে এগুলো ওদের? ছেলেটির চোখে জল চলে এলো। চোখ গোল গোল করে বলল, আমি যেই বাড়িতে কাজ করতে যাই সে বাড়িতে একজন সন্ন্যাসী এসেছেন। রোগা, শিরিঙ্গে মাথা ভর্তি জটা। লোকের ভিড়ে বাড়িতে পা রাখবার জায়গা নেই। যার যা বলছে তাই মিলে যাচ্ছে সাধু বাবা। আপনি এই বিপদ থেকে আমাদের রক্ষা করতে পারবেন? কৌতূহল হলো মনে। এই মানুষটির সঙ্গে আমার আলাপ করা একান্তই দরকার। যদি উনি বিপদের আশঙ্কা বাতলে দিতে পারেন তবে তার সাথে পরিত্রাণের পথও উনি কিছু জানবেন। তাছাড়া ছেলেটির সরলতা আমায় এতটাই মুগ্ধ করে ফেলেছিল ওই কদিনে যে তার মুখে এই প্রকার অশুভ কথাগুলি আমার কানে কাঁটার মতো বাঁধল। বললাম, চলো তো দেখি কোন সাধু বাবা এমন কথা বলেছেন। খুব বড় মাপের কোনো মানুষ না হলে এমনভাবে বলে দেওয়া তো সম্ভব নয়। চলো। দিনের আলো তখন ঘোলাটে হয়ে এসেছে। আমি পরশকে নিয়ে বেরিয়ে পড়লাম জমিদার মলয় তালুকদারের বাড়ির উদ্দেশ্যে। জমিদার বাড়িতে মূলত আমি ভিক্ষে করতে যেতাম না, কারণ তাদের বিবেক জিনিসটার প্রায়শই অভাব থাকত, যেটা আমার অভিজ্ঞতা লব্ধ। তাই এই বাড়িটি আমার চোখের সামনে এত দিবস কয়েকবার এলেও আমি এতটা গুরুত্ব দেইনি। কিন্তু আজ ছেলেটির সঙ্গে যখন বাড়িটির সামনে এসে দাঁড়ালাম তখনই অনুভব করলাম কিছু একটা অসঙ্গতি আছে এই ভিটেতে। পরশের কথা মতো বাড়ির সামনে গ্রামবাসীদের ঢল নেমেছে একচেটিয়া। একজন ব্রাহ্মণ ভিক্ষুক হিসেবে আমাকেও পলাশদিঘির কয়েকজন লোক চিনে গেছে। সেই সুবাদেই ভিড়ের মধ্যে থেকে একটা শীর্ণকায় নোংরা ধুতি পরা ছেলে এগিয়ে এসে বলল, আপনি ভিক্ষে করে বেড়ান না? বললাম, হ্যাঁ। সে বলল, আপনি সাধু বাবার কাছে চলে যান, আপনার অসুবিধাটা বলুন, দেখবেন ঠিক কোনো না কোনো উপায় বলে দেবেন। পরশ আমার হাতের আঙুল চেপে বলল, কার্তিক, এই পলাশ দিঘির চোর সাধু বাবা, ওর সাথে বেশি খাতির করবার দরকার নেই। আমি একটা অপ্রস্তুত হাসি হেসে কার্তিককে এড়িয়ে জটলার মধ্যে ঢুকলাম। দেখি বেশিরভাগ মানুষই মুখ উদাস করে একে অপরের সাথে নিজের দুর্ভাগ্যের কথা আলোচনা করছে।
পরশের মুখের দিকে আরও একবার চেয়ে দেখি সে নিষ্পাপ দৃষ্টিতে প্রত্যেককে পর্যবেক্ষণ করছে। উঠোন পেরিয়ে যে ঘরের সামনে ভিড়টা একটু পাতলা, তার সামনে পৌঁছতেই দেখলাম একজন গড়াদের পাঞ্জাবি ও লাল ধুতি পরা ভদ্রলোক হাত জোড় করে উন্মুক্ত দরজার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছেন। পরশ বলল, উনি হলেন জমিদার বাবু। তার কথাতেই তো একে একে লোক জমে গেছে বাড়িতে। আজ নায়েব মশাইয়ের মেয়ের ঘরে ছেলে হয়েছে, সেটি সন্ন্যাসী কালকে বলে দিয়েছিলেন। আপনি একবার না দেখলে বুঝতে পারবেন না। এতক্ষণে জমিদার বাবু আমাদের দিকে ঘুরেছেন। আমি প্রণাম করা মাত্রই উনি একটু ভ্রুকুটি করে আমার আপাদ মস্তক নিরীক্ষণ করে বললেন, আপনাকে এই গ্রামে নতুন দেখছি, তা কোথায় থাকেন? আমার বাড়ি অনেক দূরে, ঘুরতে ঘুরতে এই গ্রামে এসেছি। একটিবার ঠাকুর মশাইয়ের সাথে দেখা করা যায়? জমিদার যেন আমার উত্তরে অপ্রসন্ন হয়েই একবার পরশের দিকে তাকালেন, তারপর বললেন, আসুন আসুন, ভেতরে আসুন। এমন সময় একজন বছর 50-এর বৃদ্ধ গামছায় চোখের জল মুছতে মুছতে ছোট্ট কোটোর মতো ঘরটির গর্ভগৃহ থেকে বেরিয়ে দ্রুত পায়ে জটলার দিকে চলে গেল। আমি জমিদার বাবুর পেছন পেছন ঘরের মধ্যে প্রবেশ করতেই যা দেখলাম, তাতে আমার এতক্ষণে স্থির ও কম্পিত মন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। একবারের জন্য আঁচ পাইনি যে আমার জন্য এমন এক বিস্ময়কর দৃষ্টান্ত অপেক্ষা করছে। তারানাথ থামল। অবশ্যই থামার কারণটি হলো চারির থালা সেজে চায়ের কাপ নিয়ে আসা। তারানাথ হাত বাড়িয়ে থালাটি নামিয়ে নিয়ে বলল, একটু বাদে মুড়ি নিয়ে আসিস, যা। চারি নিঃশব্দে মাথা নেড়ে চলে যেতেই আমরা একটি করে চায়ের কাপ তুলে নিলাম। তারানাথ সশব্দে এক চুমুক চা টেনে নিয়ে চোখ বুজে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। আমরা চা শেষ করে ফেলা পর্যন্ত তার কোনো কথা নেই। কিশোরী ইচ্ছাকৃতভাবেই একটু শব্দ করে তার কাপটি থালার উপরে রাখতেই সে যেন ঈষৎ চমকে উঠল। বলল, কত কিছুই না দেখে নিয়েছি এ জীবনে। এমন এমন ঘটনা সাক্ষী এই দুটি চোখ হয়েছে যে আজও তোমাদের মধ্যে কেউ যদি তার এক অংশ হঠাৎ দেখতে পায়, তবে হয়তো প্রাণ হারাবে অথবা বদ্ধ উন্মাদ হয়ে যাবে আজীবনের জন্য। সেদিন জমিদার বাবু আমায় ঘরে ঢুকিয়ে দিয়ে চলে গেলেন। দেখলাম 3টি নরমুণ্ড ও রক্ত জবার গণ্ডি কাটা বেদির ওপারে একজন শীর্ণকায় কালো কুচকুচে নরকঙ্কালের ন্যায় মানুষ বসে আছে। তবে শুধু সে একা নয়, সৎ সাধু সঙ্গ করতে পারলে এবং শরীরে দিব্য লক্ষণ থাকলে এমন এমন কিছু জিনিসকে সর্বদা প্রত্যক্ষ করা যায় যা খালি চোখে সাধারণ মানুষের জন্য দেখা সম্ভব নয়। আমি দেখলাম সেই দুর্বল শরীরের অধিকারী যে তান্ত্রিক আমার দিকে পাথর দৃষ্টিতে চেয়ে আছে, তার ঘাড়ের উপরে মাথা ঝুঁকিয়ে বসে আছে একটি বিবস্ত্র নারী অবয়ব। তার বিন্যস্ত রুক্ষ চুল তান্ত্রিকের মুখমণ্ডলকে আড়াল করেছে ইতস্তত। এমন সময় সেই নারী অবয়ব তার গলাটি আরো একটু নামিয়ে এনে অধিষ্ঠান করে রাখা তান্ত্রিকের কানে হয়তো কিছু বলে গেল। বুঝলাম কর্ণ পিশাচিনীকে নিজের সঙ্গিনী বানিয়েছে এই সাধক। একমাত্র এই পিশাচি পারে মানুষের ভূত ভবিষ্যৎ সব বলে দিতে। তবে এই প্রথম সেই পিশাচির ক্ষমতা প্রত্যক্ষ করলাম। আমার ব্যাপারে কানে কানে সে যা জানিয়ে গেল তার প্রকাশ ঘটল তান্ত্রিকের মুখে। সে বলল, পথে পথে ঘুরে বেরিয়ে কি করবি তুই? এই পথে তোর কিছুই প্রাপ্তি নেই, তবে আমি একটা উপকার তোর করতে পারি। শোন, আমি একটি কাঠের টুকরো দিচ্ছি, এটা নিয়ে গিয়ে তোর আস্তানার পাশে পুঁতে দিবি। তারপর তুই যে সাধনাই করছিস না কেন তাতেই সফল হবি। তবে যে কোনো একটি সাধনাতেই সিদ্ধি পাবি, তাই কি সাধনা করবি সেটা সম্পূর্ণ তোর সিদ্ধান্ত। বলে উনি একটি বিগতখানিক লম্বা কাঠের টুকরো আমার হাতে দিলেন। আমি সেটিকে আমার পুঁটলিতে রেখে প্রশ্ন করলাম, আগে আপনি যে সকল মানুষের কপালে দুর্ভোগ দেখতে পাচ্ছেন তাদের প্রতিকার কি আপনি দিচ্ছেন?
এই যেমন আমায় এটি দিলেন। দি, তবে সে সকল জিনিস তৈরি করতে যে পরিমাণ উপকরণ ও অর্থের প্রয়োজন তা যদি আমায় দেওয়া হয় তবেই দি, নইলে কি সম্ভব মানুষের ভাগ্য পরিবর্তন করা? তোকে যেটি দিলাম তা আমার কাছেই ছিল, কারণ আমরা সাধক শ্রেণীর মানুষ। আমরা যে সকল বস্তু ব্যবহার করি সেসব দিয়ে সাধারণ মানুষের কাজ চলে না, তা আশা করি তুই জানিস। কথাটা ভুল নয়। তান্ত্রিকরা যে সমস্ত জিনিস দিয়ে কার্যোদ্ধার করতে পারে তা দিয়ে তোমরা পারবে না। যেমন এখনো কৈলাসে দেখতে পারবে কিছু কিছু তান্ত্রিক মাসের পর মাস কোনো কিছু না খেয়ে কেবল বায়ু ভক্ষণ করে জীবিত আছে। এই বায়ু ভক্ষণের প্রক্রিয়া খুবই সহজ, কিন্তু তোমাদের তা জানানোর অধিকার নেই আমার। কেবল শরীরে বিশেষ বিশেষ লক্ষণ ও তন্ত্রপথে চোখের জ্যোতি ফুটলে তবেই গুরু এই প্রক্রিয়া শিখিয়ে দেন। যাই হোক, গল্পে ফিরে আসি। মনে মনে ঠিক করলাম পড়শের দাদুকে একবার দেখে আস্তানায় ফিরে আজ রাতেই কাল আবদ্ধীকরণে বসব। এই সাধনা করার ইচ্ছে আমার বহুদিনের। তার উপর এখন যখন একটা সফলতার নিশ্চয়তা পেয়েছি, আমি কোনো মতেই সেই সুযোগ হারাতে চাই না। তান্ত্রিককে শ্রদ্ধাপূর্বক প্রণাম করে বেরিয়ে এলাম বাইরে। পরশ আমাকে দেখে উৎসুক হয়ে এগিয়ে এলো, বলল, কিছু বললেন উনি? দাদুর হঠাৎ করে কিছু হয়ে যাবে না তো? পরশের কথার উত্তর কি হওয়া উচিত তা সেই মুহূর্তে ঠাউর করতে না পেরে আমি ওকে নিচু গলায় বললাম, চলো দেখি তোমার দাদুর অবস্থা এখন কেমন। সাধুকে যা বুঝলাম উনি খুব একটা ভুল কিছু বলবেন না। দেখো পরশ, মানুষ তো আর চিরকাল বেঁচে থাকে না। আর এটাও প্রবাদ আছে যে ভালো মানুষেরা দ্রুত আমাদের ছেড়ে চলে যায়। পরশ আমার দিকে নিরাশভাবে চেয়ে বাড়ির পথ ধরল। ওর সাথে যখন পৌঁছলাম বাড়িতে, তখন সন্ধ্যা গাঢ় হয়েছে। বাড়িতে অমঙ্গলের কোনো চিহ্ন না থাকলেও দরিদ্রতার গভীর ছাপ রয়েছে। এমনকি একচালা ঘরে ঢোকার আগেই দেখলাম অস্থায়ী দরজার সম্মুখে ভাতের ফ্যান গড় দেওয়ার একটা গামলা রাখা আছে। তার পাশে অপরিচ্ছন্ন মাটির দাওয়ারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাতের টুকরো। সেগুলো পাশ কাটিয়ে যখন মাথা ঝুঁকিয়ে ঘরে ঢুকলাম, তখনই মনের ব্যাকুল ভাবটা আরও কয়েক ভাগ বেড়ে গেল। দেখলাম চৌকির ওপরে শুয়ে থাকা এক বৃদ্ধের পাশে কপালে হাত দিয়ে বসে আছে একজন বৃদ্ধা। আমাকে দেখেই একটু থমকে গিয়ে পরশকে বলল, কোথায় ছিলি রে পরশ? খাবি না তুই? খাওয়ার হয় কি করে ঠাম্মা? আমি তোমাদের হারিয়ে ফেললে কি নিয়ে থাকবো বলো? মনের ভেতরটা ছিঁড়ে যাওয়ার জোগাড় এমন এক যন্ত্রণার মুহূর্তের সাক্ষী হয়ে। ঈশ্বর কিভাবে এত নিষ্ঠুর হতে পারে যে এই প্রকার নিরীহ মানুষগুলির জীবন কেড়ে নেবে? প্রণাম জানিয়ে পরশের ঠাকুমাকে বললাম, এতটা ভেঙে পড়বেন না মা। আপনি এখন শক্তি এই ভিটের। আর জানেন তো, মাতৃত্বের শক্তির উপর এই পৃথিবীতে আর কোনো শক্তি নেই। আমি নিজে একটা সস্তায়ন পুজো করে দেবো আপনার প্রাঙ্গণে। ওনার যা অবস্থা দেখে বুঝতে পারছি শরীর তো অনেকদিন ধরেই অসুস্থ। তাহলে কি আপনি গেছিলেন জমিদার বাড়িতে? পরশের ঠাকুমা নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি দিল। আপনার কি কখনো কোনো মানত করেছিলেন? মনে পড়ে এমন কিছু? পরশের ঠাকুমা শাড়ির আঁচলে মুখ মুছে বলল, এমন তো কোনো মানতের কথা আমাদের মনে নেই ঠাউর মশাই। এই 62 বছর বয়স হলো, এর মধ্যে এমন তো কোনো ঘটনা ঘটেনি। অনেক জিজ্ঞেস করলে উনিও কিছু বলেন না, কেবল বলেন এখন যদি এক গোছা পয়সা খরচ করা যায় তবে নাকি কিছু করা সম্ভব। তবুও কোনো নিশ্চয়তা নেই। তোমাদের শুরুতেই বললাম, এই সময় কেবল আমি পথে পথে হাঁটা ধরেছি। ঠিক ভুলের জ্ঞান তখন আমার হয়নি অতটা। তবে অর্থ খরচ করে যে দামি দামি প্রস্তরখণ্ড কিনে ধারণ করলে উপকার হয় তা কিন্তু আমি ছোট থেকেই দেখেছি বিস্তর। খাঁটি জিনিসে ফল হয় মন্ত্রের মতো।
তোমাদের পরে একটা জিনিস বানিয়ে দেখাবো। তারানাথ উঠে দাঁড়িয়ে বলল, গল্প এবার শুরু হলো, বুঝলে? তোমরা দাঁড়াও, তার আগে আমি একটু জলযোগের ব্যবস্থা করে আসি। তারানাথ আমাদের মাঝে মুড়ির বাটিটা এগিয়ে দিয়ে আবার বলতে শুরু করলো, তো সেদিন আমি পরশকে তার দাদু ঠাকুমার কাছে রেখে পরদিন সস্তায়ন পুজো করতে আসবো বলে আস্তানায় ফিরে এলাম। মনে মনে ঠিক করেই রেখেছিলাম কাল আবদ্ধীকরণে সিদ্ধি লাভ করব আজ রাতে। আর একবার এই বিদ্যায় অধিকারী হতে পারলেই কোনো মানুষের কি বিপদ আছে বা কি কার ভবিষ্যৎ সবটাই জানতে পারবো আমি ইচ্ছে মতো। কালকে আবদ্ধ করতে জানলে বড় বড় বিপদ থেকেও নিজেকে ও মানুষকে বাঁচিয়ে নেওয়া সম্ভব। এটি আগমতন্ত্রের একটি অংশ। শ্মশান ঘাটে নিশি নেমেছে নির্ভেজাল কালোর সাথে। দূরের কাছে জোনাকি জ্বলছে ক্লান্ত হয়ে। মাসখানেকের টানা খরার পর সেই রাতে আকাশে একটু গাম্ভীর্য এসেছে। আমি প্রথমেই ধুনির কাঠে আগুন ধরালাম, তারপর তার থেকে একটু দূরে তান্ত্রিকের দেওয়া কাঠের টুকরোটি পুঁতে নিয়ে এসে আগুনের সামনে বসলাম। ঠাকুরদার সেই দুর্লভ পুঁথিতে পড়েছিলাম এই সাধনার উপায় ও উপকরণ। আমার ঠাকুরদার ছোট ভাই কেদারনাথ চক্রবর্তী গৃহত্যাগী তান্ত্রিক ছিলেন, সে কারণেই এই সকল বিষয়ে নানাবিধ পুঁথি আমার বাড়িতেই ছিল। তো এই প্রকার নানা অলৌকিক বিষয় ও তার নিয়ম কানুন নিয়ে বাড়ির প্রাঙ্গণেই তর্ক বিতর্ক চলত। সেখান থেকেই মস্তিষ্কবদ্ধ করেছিলাম অনেক বিষয়। জড়াসুরের পুজোর ঠিক 6 মাস পরে আমার ঠাকুরদা মারা যায়। তারপর কতগুলো বছর যে কেটে গেল বাতাসের মতো তাও ইয়ত্তা নেই। পুরোপুরি বাড়ি থেকে বেরিয়ে আসবো যখন মনস্থ করি, তখনই কিছু কিছু পুঁথি সাথে করে নিয়ে এসেছিলাম। তার মধ্যে ছিল এই কালবদ্ধীকরণের বীজ মন্ত্র। এর আগেও চেষ্টা করেছি এই সাধনা করতে, কিন্তু সফল হইনি। মনে বিশ্বাস কেবল এইটুকুই ছিল যে আমাদের গ্রামের বটতলার সাধু বলেছিলেন আমার শরীরে কিছু বিশেষ লক্ষণ আছে যা সবার থাকে না। তান্ত্রিক হওয়ার জন্য সে লক্ষণগুলি প্রশস্ত। 2 হাতের বুড়ো আঙুল একত্রিত করে তা কপালে ছুঁয়ে তর্জনীতে তর্জনী স্পর্শ করে শুরু করলাম বীজ মন্ত্র পাঠ। কত মিনিট কত ঘন্টা চলেছে এই মৌন সাধনা জানি না। হঠাৎ চমকে উঠলাম একটি ভারী কণ্ঠে, সাবধান। তাকিয়ে দেখি আমার সামনে একজন খাঁটো ধুতি পরা মধ্যবয়স্ক ভদ্রলোক এসে দাঁড়িয়েছেন। তবে এই সাবধান বাণী আমার জন্য নয়। যেদিকে ফিরে উনি এই কথাটি বলছেন তার দৃষ্টি এখনো সেই দিকেই আবদ্ধ। শ্মশানের মরা পোড়ানোর বেদির উল্টো পাশের একটি আম গাছের দিকে তিনি কটমটে চোখে চেয়ে আছেন। একই সঙ্গে সেই গাছের মগডালের দিকটায় কেমন যেন তোলপাড় হয়ে গেল মুহূর্তেই। আমি ততক্ষণে উঠে দাঁড়িয়েছি, ফ্যাল ফেলে দৃষ্টিতে তার দিকে চেয়ে আছি। সে বললেন, একা একাই সাধক হওয়ার স্বপ্ন দেখবে তো এমন অঘোরে মারা পড়বে তুমি। গুরু সঙ্গ নাও, তাদের সেবা করো, দীক্ষা নাও, তারপর এসব করো, নচেত নয়। বেতাল এসেছিল তোমায় মারতে। তুমি কি কখনো তান্ত্রিক বা কাপালিকের সাথে সদ্য বিবাদ করেছো? আমি একটু ধাতস্থ হয়ে বললাম, ক্ষমা করবেন, কিন্তু আপনার পরিচয়? আমার নাম রামাপত বানুজ্জি। অনেক দূর থেকে আসছি এই গ্রামের এক আশ্চর্যকর সাধুর আগমনের কথা জানতে পেয়ে। মনটা গ্রামের চত্বরে পা দিয়েই গু গাইছিল। এখানে এসেই দেখি একটি স্কন্ধ কাটা শাখিনী তোমার দিকে বুকে হেঁটে হেঁটে আসছে। ভাগ্যের সঠিক সময় এসে পড়েছিলাম। ওই দেখো, মাটিতে এখনো রক্তের দাগ পাবে। আমি তার অঙ্গুলির নির্দেশ লক্ষ্য করে মাটির দিকে চাইলাম। সত্যিই তাই। আমার আসন থেকে হাত 5 দূরে একটি 2 পাতার কচু গাছ ছিল। তার গোড়ায় পড়ে আছে দলা দলা মাংস মিশ্রিত রক্ত। আমার বুঝতে বাকি রইল না, সাধনায় সিদ্ধি লাভ হোক আর না হোক, এক মহাপুরুষের দেখা আমি পেয়ে গেছি। নইলে সাধারণ মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। হাত জোর করে বললাম,
আমি আমি কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। শুধু এইটুকু অনুরোধ, আপনি আমায় যেমন বাঁচালেন ঠিক তেমনই আমার পরিচিত কয়েকজন মানুষ আছে, ওদেরকে আপনি রক্ষা করুন। খুব নিরীহ মানুষগুলো অকালে প্রাণ হারাতে চলেছে, এমন নিষ্ঠুর প্রতিদান দিচ্ছেন কি করে ঈশ্বর? আমায় পুরোটা খুলে বলো তো, কি হয়েছে ব্যাপারটা? আমি তাকে শুরু থেকে সবটা বললাম। আমার কথাগুলো শুনে তিনি বললেন, অনেক দেরি হয়ে গেছে আমার পৌঁছতে। না, তুমি কাঠের টুকরোটা তুলে নিয়ে আসো দেখি। আমি কাঠের টুকরোটি মাটির থেকে তুলে আনলাম। উনি বললেন, মোহর বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত আর নিও না তারানাথ। সিদ্ধি লাভ এভাবে সম্ভব নয়। এটি কোনো গাছের ডাল নয়। ভালো করে ওই শ্যাওলা জমে যাওয়া টুকরোটি দেখো। এটি একটি প্রাণীর হাড়। কথাটি একেবারেই ঠিক। বহুজাত চিন্তার বশবর্তী হয়ে চেতনা হারিয়ে সে জিনিসটাকে কোমরে গুজে নিয়ে ঘুরেছি আজ সন্ধ্যার থেকে। তা একটি সরু লিকলিকে পাঁজরের হাড়। শরীরে কাটা দিয়ে উঠল আমার। রমা ঠাকুর বললেন, বেতালকে চিনিয়ে দেওয়ার চিহ্ন স্বরূপ এটি তোমায় দিয়েছে সে। ওই তান্ত্রিক বুঝতে পেরেছে যে তুমি একজন লক্ষণ সম্পন্ন সাধক। তোমার উপস্থিতি তার জন্য আপত্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। আমার গুরুর নির্দেশে আমি পলাশদিঘিতে এসেছি। যে তান্ত্রিক এখানে রয়েছে সে কিন্তু কোনো স্বাভাবিক ভণ্ড সাধু নয়। যথারীতি দশ মহাবিদ্যার প্রতিটি কক্ষে তার সাধনা করার নজির আছে সাধক মহলে। তুমি ধীরে ধীরে সব জানতে পারবে। আর চলো, তুমি যাদের কথা বলছো তাদের বাড়ি যাওয়া যাক। কাল ওই তান্ত্রিককে দেখব। আমি তখন বিদ্যা ও বুদ্ধির বিচার ছেড়ে দিয়েছি রমাপদর ওপরে। তাকে নিয়ে বিনা বাক্য ব্যয়ে পরশদের বাড়িতে এলাম। উনি বাড়ির উঠোনে পা দিয়েই বললেন, এই বাড়িতে তো কোনো বিপদের আশঙ্কা নেই বলেই বুঝতে পারছি। তবে মানসিকভাবে ভারাক্রান্ত হয়েছেন প্রত্যেকে, যে কারণে এমন অসংলগ্ন আবহাওয়ার বিবর্তন হয়েছে। পুজো পড়ছে না ভালো করে। তা ঠিক করে করলেই সব কুশল হয়ে যাবে। কেউ দৌড়ে আসছে কি? মুগ্ধ হয়ে গিয়েছিলাম তার শক্তি গুণে। এই কথাটি শুনে প্রকৃতিস্থ হলাম। পেছনে ঘুরে দেখি পরশ দুই হাঁটুর উপরে শরীরের ভর দিয়ে হাঁপাচ্ছে। জিজ্ঞেস করলাম, কি হয়েছে পরশ? এভাবে দৌড়ে কোথার থেকে এলে? এত রাতে গিয়েছিলেই বা কোথায়? পরশ বাঁধো নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, কার্তিক মারা গেছে। পুকুর পাড়ে তার দেহ পড়ে আছে। অনেক লোকজন গেছে, আমিও গেছিলাম আপনাকে ডাকতে, কিন্তু শান্ত হও পরশ, শান্ত হও। আমরা দেখছি কি হয়েছে। আগে চলুন তো একবার। হ্যাঁ চলো। আমরা দুজন পরশকে নিয়ে আবার ঘটনাস্থলের দিকে রওনা দিলাম। মনে পড়ে গেল এই কার্তিক বলেছিল ওই সাধু নাকি তার ভাগ্য ফিরিয়ে দিয়েছে। সেই মানুষটি আজই মারা গেল। মাথায় প্রশ্নের স্রোত বইতে লাগলো বহু প্রতীক্ষিত জোয়ারের মতো। গ্রামের একদম মাঝের দিকে যেই জোড়া পুকুর পাড়ে লণ্ঠন ও মশালের ভিড় জমেছে, আমি সেখানে প্রথম দিনই এসেছিলাম। এমনকি এই পুকুরে স্নানও করেছি। আমাদের আসতে দেখে গুটি কয়েক লোক একটু সরে গিয়ে দেখার ব্যবস্থা করে দিল। উপুড় হয়ে পড়ে থাকা কার্তিকের পায়ের পাতা দুটি আকাশমুখ হয়ে রয়েছে, তবে তার শরীর কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। রমা ঠাকুর বললেন, এই বেতালের কারসাজি। ওর দেহের সম্পূর্ণ রক্ত চুষে খেয়েছে সে। তার মানে তুমি একা নাও। এই গ্রামের একাধিক লোকের কাছে ওই হাড়ের টুকরো দিয়ে বিভিন্ন অসাধ্য সাধনের আশ্বাস দেওয়া হয়েছে ওই তান্ত্রিকের দ্বারা। অনেকগুলি মৃত্যু হতে পারে আজ রাতে। আমাদের এখনই গ্রাম পরিক্রমণ করতে বেরিয়ে পড়তে হবে। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ দুটি ঘুঁটি জোগাড় করে দিতে পারবে? এই প্রস্তাবে সাড়া দিল একটি যুবক। আমি পারবো, একটু দাঁড়ান, এখনই নিয়ে আসছি বলে সে ছুটে চলে গেল পুকুর পাড় ধরে। আমি প্রশ্ন করলাম,
কিন্তু এই তান্ত্রিক এত মানুষকে মারতে চাইছেন কেন? রমা ঠাকুর আমার দিকে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, ওই সাধক কর্ণপিশাচিনীর সাধনা সিদ্ধ, তাকে সঙ্গে নিয়েই এখন তার বসবাস। তাহলে ভেবে দেখো একটি পিশাচিনীর খাদ্য কি হতে পারে? মরা বা রক্ত? একদম ঠিক বলেছ। ওই তান্ত্রিক যে মানুষগুলিকে মারবে তার রক্ত ভোগ হিসাবে পান করবে, তাকে অধিষ্ঠান করে থাকা কর্ণপিশাচিনী। এই কারণেই মৃতের শরীর এমন ফ্যাকাশে রং নিয়েছে। এমন সময় সেই যুবকটি দুটি তামার ঘটি নিয়ে ফিরে এলো। রমা ঠাকুর সে দুটি হাতে নিয়ে বললেন, হ্যাঁ তারানাথ, তুমি আমার পেছনে পেছনে একটি ঘটি নিয়ে তাতে ত্রিপণ ডুবিয়ে চারিদিকে ছেটাতে ছেটাতে আমাকে অনুসরণ করবে। গঙ্গার জল আমার পুটলিতেই আছে, দেখা যাক এভাবে কতটা পরিক্রমণ করা যায়। রমা ঠাকুরের কথা মতো আমরা তখনই বেরিয়ে পড়লাম গ্রামের প্রতিটি বাড়ি এক এক করে গৃহবন্ধন করার জন্য। আমাদের সাথে সাথে সেই পূর্বের যুবক ছেলেটি ও আরও দুজন বয়স্ক লোক মশাল ধরে নিয়ে চলল। বাকিরা গেল কার্তিকের শরীর নিয়ে শ্মশানে, এবং পরশকে আমি পাঠিয়ে দিলাম তার দাদু ঠাকুমার কাছে। কৃষ্ণপক্ষের করাল কালো রাতের মাঝে আমরা চলেছি এই গুটি কয়েক প্রাণী। মশালের আলোতেও যেন পথ ভালোভাবে আলোকিত হতে চায় না, তার উপর আমাদের সমবেত দেহ অবয়বের ছায়া। কারো মুখে কোনো কথা নেই, সবাই কান সজাগ করে হেঁটে চলেছি মেঠো পথ ধরে। কেবল রমা ঠাকুর বিড়বিড় করে কোনো একটা মন্ত্রের মতো পাঠ করে চলেছে, আর মাঝে মাঝে হাত নেড়ে আমায় গঙ্গা জল ছেটানোর ইঙ্গিত করছে। এভাবে ঘুরতে ঘুরতে যখন জমিদার বাড়ির সামনে এলাম, তখন রাত আরো গভীর হয়েছে। রমা ঠাকুরের চোয়াল শক্ত হয়ে উঠল, বলল, বাকি সবাই চলে যাও যার যার পরিবারের কাছে, আমরা এখানে থাকছি। দেখা যাক, মনে হয় না আর কোথাও কোনো ক্ষতি হতে পারে, তবে এখানে থাকাটা তোমাদের জন্য একেবারে উচিত কাজ হবে না। আর হ্যাঁ, যাওয়ার আগে এটা বলে যাও, জমিদার মলয় তালুকদার কি এর আগে কখনো বাড়িতে এমন সাধুতান্ত্রিক গোছের কাউকে এনেছিলেন? আমাদের এক সঙ্গী জবাব দিল, আগে কাউকে এমন দেখিনি, তবে যে সাধুজি এখন ভাগ্য গণনা তাবিজ কবজ করছেন, ইনি কিন্তু এসেছেন প্রায় দিন 10 হয়ে গেল। তবে লোকজনের মধ্যে খবর ছড়িয়েছে ওই নায়েব মশাইয়ের বাড়ির থেকেই। নায়েবের বাড়ি কোথায়? এই তো এখান থেকে পূর্ব দিক গিয়ে আগের যে দুটো বাড়ি ছেড়ে আমরা এলাম, তারপরের বাড়িটাই ওনার। কিন্তু সেখানে গিয়েই বা কি করবেন? পরিচয় করে রাখা ভালো হবে। একমাত্র ওনাকে ছাড়া আর কারোর ভালো বা উপকার হয়েছে বলে তো শুনলাম না। যাক, তোমরা বাড়ি যাও। রমা ঠাকুরের এই কথাগুলি কেমন যেন অভিনয়ের মতো ঠেকলো আমার কাছে। যেন মনে হলো উনি সবই জানেন, কেবল ঘটনার অন্তিমটিকে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ভনিতার জাল বুনছেন। বাকিরা তার নির্দেশ মতো বাড়ির পথ ধরল। আমরা ধীরে ধীরে বলে দেওয়া ঠিকানা মতো নায়েবের বাড়ির দিকে গেলাম। আনুমানিক বাড়ির সামনে গিয়ে যখন পৌঁছালাম, দেখলাম রমা ঠাকুরের চোখ মুখ কেমন ঝলসে উঠেছে। বললেন, আমার ধারণাই ঠিক, এখানে ইতিমধ্যেই কিছু একটা ঘটে গেছে তারানাথ। বীজ মন্ত্র পাঠে মগ্ন হয়েছিলাম বলেই হয়তো বুঝতে পারিনি। দেখতে পারছি বাড়ির উপর একটা কালো মসলিনের বলয় ঘুরপাক খাচ্ছে। ওনার কথা শুনে ভয়ার্ত দৃষ্টিতে সেদিকটায় দেখার চেষ্টা করলাম, কিন্তু আমার চোখে কেবল কয়েকটা জোনাকির আনাগুনা ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হলো না। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই রাতের বেলায় কিভাবে উনি নায়েবের বাড়ির ছাদের উপরে এমন অলৌকিক কিছু প্রত্যক্ষ করেছেন? আমার মনেও সেই একই প্রশ্ন এসেছিল, তবে এমন দৃঢ়তার সঙ্গে রমা ঠাকুর কথাগুলি বললেন যে কণ্ঠের দীপ্ততা কানে এলে তা মিথ্যে বলে ভাবা এক মুহূর্তের জন্যেও সম্ভব নয়। আমি ফ্যাল ফ্যাল করে ছাদের দিকে চেয়ে আছি দেখে উনি বললেন, তুমি এখনই দেখতে পাবে না ওই সংকেতগুলি, তবু খুব শীঘ্রই তোমারই শক্তির প্রাপ্তি ঘটবে।
আমি চাইলে আমার মানসিক শক্তি তোমার মধ্যে স্থাপন করি, তোমাকে এই দৃষ্টান্ত দেখাতে পারি, তবে তা এই সময় উচিত হবে না। কেউ বেরোচ্ছে বোধহয় বাড়ির থেকে। চলো আমরা একটু আড়ালে চলে যাই। আমরা দুজন বাড়ির সামনে থেকে সরে একটু আবডালে চলে গেলাম। দেখলাম নায়েবের বাড়ির থেকে হ্যারিকেন হাতে একজন বৃদ্ধ বেরিয়ে এলো। তার পেছন পেছন আর একটি মোটাসোটা ভদ্রলোক। সদর দরজা পর্যন্ত এসে সে বলল, এখনই জমিদার বাড়িতে গিয়ে ওই সাধু বাবাকে ডেকে নিয়ে এসো। আমার নাতিটার অবস্থা একেবারেই ভালো নয়। ওনার আশীর্বাদেই যখন একটি নাতি পেলাম, তখন উনিই হয়তো বুঝতে পারবেন কি হচ্ছে এখন বাচ্চাটির সাথে। যাও যাও, তাড়াতাড়ি যাও। বৃদ্ধ হ্যারিকেন নিয়ে দ্রুত পায়ে চলে গেল আমাদের ফেলে আসা পথের দিকে। আমি চাপা গলায় প্রশ্ন করলাম, কি হয়েছে বলুন তো? রাতে গৃহস্থের বাড়ি আশ্রয় নেওয়ার অভিজ্ঞতা আশা করি আছে তোমার। তা কয়েকবার নিতে হয়েছে। বেশ, এতক্ষণ যা দেখেছো ভুলে যাও, চলো আমার সাথে। রমা ঠাকুর নায়েব মশাইয়ের বাড়ির দিকে অগ্রসর হলেন। আমিও তার পিছু নিলাম। আমায় চোখের ইশারায় হাঁক পাড়তে বললেন। আমি একটু ইতস্তত করে ডাকলাম, বাড়িতে কেউ আছেন? দয়া করে আজকের রাতটা আশ্রয় দিয়ে সাহায্য করবেন আমাদের। পূর্বে দেখা সেই স্থূল শরীরধারী ভদ্রলোক বেরিয়ে এলেন উদাস মুখে। আমাদের দুজনের বেশভূষণ ও পৈতে দেখে বললেন, দুই ব্রাহ্মণ সন্তানকে গৃহ বিমুখ করার দুঃসাহস আমার নেই, তবে এই মুহূর্তে আমার পরিবার খুব দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে। আপনাদের খাতিরে ত্রুটি রইলে দয়া করে অপরাধ নেবেন না। রমা ঠাকুর যে পাকা অভিনেতা তার নজির তো আগেই পেয়েছি। এবারও সুযোগ বুঝেই আসল কথাটি পারলেন। বললেন, কেন বলুন তো, কি হয়েছে আপনার পরিবারের? ভদ্রলোক ব্যাকুল হয়ে বললেন, আমি এই পলাশদিঘির জমিদার বাড়ির নায়েব। আমার নিজ বংশকুলে প্রায় 1 যুগ হয়ে গেল কোনো পুত্র সন্তান জন্মায় না। অবশেষে জমিদার বাড়িতে আশ্রয়রত এক তান্ত্রিকের কাছে একদম শেষ সময়ে এসে এই কথা জানালাম। উনি আমায় একটি হরিতকি দিয়ে সেটি যাতায় কুচি কুচি করে আমার মেয়েকে খাইয়ে দিতে বললেন। আমিও তাই করলাম এবং ফলস্বরূপ কাল আমার মেয়ের ঘরে পুত্র সন্তান জন্ম নেয়। দায়ের মুখে শোনার পরপরই ওনাকে গিয়ে অনেকগুলো টাকা বকশিস দিয়ে এসেছি। তবে আজ আমার গিন্নি হঠাৎ আমায় ডেকে এক অবাক করা কথা জানালো। আমার মেয়ে যুথিকা তার সন্তানকে স্তনপান করানোর সময় বুঝতে পারে বাচ্চাটির দাঁত গজিয়েছে। একদিনের শিশুর দাঁত হওয়াটাই শুধু প্রথম আশ্চর্য নয় ঠাকুর মশাই, সে দাঁতগুলো সাধারণ মানুষের মতো দাঁত নয়, ভোঁতা নয়। ঠিক বিড়াল বা কোনো চতুষ্পদ জন্তুর মুখে যেমন হুঁচুলো দর্শন থাকে, এটাও যেন ঠিক সেই রকমই। কৌতূহলের ঝড় উঠেছে তখন আমার মনে। রমা ঠাকুরের মনের অবস্থা তখন কি জানি না, তবে আমার মন প্রসূত আবদারটাই উনি করলেন। একটিবার দেখা যায় সেই বাচ্চাটিকে। আসুন, ভেতরে আসুন আপনারা। মেয়ে আতুর ঘরে রয়েছে, আপনাদের কোনো আপত্তি নেই তো? না না, কিসের আপত্তি আবার, চলুন। উত্তেজনার বশবর্তী হয়ে কয়েকটি কথা বলে ফেললাম ঠিকই, তবে পরক্ষণে রমা ঠাকুর ভ্রু তুলে আমায় ইতিবাচক ইশারা করলেন। ফটকের দরজা থেকে ভেতরে এলেই প্রথমে একটি উন্মুক্ত উঠোন এবং তাকে কেন্দ্র করে চারিদিকে মোট 3টি ঘর। নায়েব মশাই উত্তর কোণের ঘরটির দিকে গিয়ে নিচু গলায় ডাকলেন, প্রতিমা, প্রতিমা, বাইরে এসো। একজন আধ ঘোমটা দেওয়া স্ত্রী লোক দরজার কাছে এসে কাঁদো গলায় বললেন, কি গো, উনি এলেন? না, উনি এখনো আসেননি, তবে 2জন ব্রাহ্মণ অতিথি এসেছে বাড়িতে। একবার যুথিকার ছেলেকে দেখতে চাইছেন, ওকে একবার দরজার কাছে নিয়ে এসো তো। ভদ্রমহিলা পরম প্রতিভক্তির পরিচয় দিলেন।
এই সময় বাড়িতে অতিথি আসা সত্ত্বেও তার সামনে কোনো প্রকার অস্বস্তিরতার প্রকাশ না করে মাথার ঘুমটা আরও একটু টেনে নিয়ে উনি ভেতরে গিয়ে বাচ্চাটিকে সযত্নে কোলে করে নিয়ে এসে দাঁড়ালেন বারান্দায়। আমরা নায়েব মশাইকে অনুসরণ করে বারান্দার উপরে এসে শিশুটিকে দেখলাম। বাচ্চাটি সত্য অন্য সকল সদ্যজাত শিশুর মতো স্বাভাবিক নয়। তার চোখ, কান ও নাকের আকৃতি কেমন একটা অস্বাভাবিক। মাথায় চুল হয়েছে প্রায় কাঁধ পর্যন্ত। রমা ঠাকুর চিন্তিত গলায় বললেন, অনর্থ হয়ে গেছে নায়েব মশাই, অপরাধ নেবেন না। আপনার মেয়ে রাক্ষস সন্তান জন্ম দিয়েছে। যদি খুব ভুল না করি, তার গর্ভে একটি কন্যা সন্তানই ছিল, যাকে মন্ত্রপূর্বক ও নিগমতন্ত্রের সাহায্যে ওই ফল পরা খাইয়ে নিয়তি ও কালের বিরুদ্ধে গিয়ে এই আশ্চর্য করার চেষ্টা করা হয়েছে। তবে দোষ এই ক্ষেত্রে ওই সাধুর নয়, দোষ আপনার। মনে রাখবেন, এই পৃথিবীতে নারী শক্তির উপর আর কোনো কিছু নেই। ভবিষ্যতে কাউর যদি কন্যা সন্তান হয়, তবে তাকে অবজ্ঞা করার কথা মাথায় এনে আর পাপের ঘোড়া পূর্ণ করবেন না। নায়েব মশাইয়ের স্ত্রী তখন রীতিমতো বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদতে শুরু করেছেন। কেবল একবার কাঁপা গলায় বললেন, এই আশঙ্কা আমারও হয়েছিল ঠাকুর মশাই, শুধু মেয়েটার কথা ভেবে। তবে বাবা ঠাকুর, আমি তো একবারের জন্যও বুঝতে পারিনি এমন কোনো বিদেহী ক্রিয়া করা হয়েছে এই সবের পেছনে। দয়া করে আপনারা এর একটা বিহিত দিন বাবা ঠাকুর, নইলে যে নিজের সন্তানের কাছে মুখ দেখাতে পারবো না। সে আর সম্ভব নয় নায়েব মশাই, তবে বিকল্প ব্যবস্থা একটি আছে। কিন্তু তার আগে কিছু কাজ আমাদের সেরে ফেলতে হবে, নইলে পলাশদিঘি গ্রাম শ্মশান হয়ে যেতে সময় নেবে না। আচ্ছা, আমায় বলুন তো, যে সাধু এখন জমিদার বাড়িতে রয়েছে, তার সঙ্গে আপনার মনিবের কি পূর্ব পরিচয় ছিল? দুশ্চিন্তায় মরিয়া করে তুলেছে তখন নায়েব মশাইকে। ঢোক গিলে জবাব দিলেন, আসলে এখনো কেউ এই কথা জানে না বাবা ঠাকুর। আপনি অনেক উঁচু দরের মানুষ, আপনার থেকে কিছু লুকোনো। এমন সময় পিছন থেকে এই উক্তি শুনে আমরা ঘুরে তাকালাম। দেখি সেই তান্ত্রিক হাতে একটি ছোট্ট সিঁদুর মাখানো ত্রিশূল নিয়ে উঠোনে এসে দাঁড়িয়েছে, আর তার পেছনে হ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ ব্যক্তি। অবাক হলাম রমা ঠাকুরের পরবর্তী অভিপ্রায় দেখে। সে হাত জোর করে বারান্দা থেকে উঠোনে নেমে গিয়ে বললেন, সাধুজি, রক্ষা করুন, রক্ষা করুন এই সন্তানকে। আপনি যে ফল দিয়েছিলেন নায়েব মশাইকে, সেটা নায়েব মশাই ব্যবহার করেননি, সেই জন্যই বোধহয় এমন হলো। দয়া করে রক্ষা করুন প্রভু। সাধু বিস্ফারিত দৃষ্টিতে একবার রমা ঠাকুরের দিকে, তারপর আমাদের দিকে তাকালো। বলল, হরি তোকে খাওয়াইনি তবুও এমন হয়েছে? এ অসম্ভব। আপনি আসার আগেই এই বাড়ির সামনে আরও একজনকে দেখলাম, যদিও অনেক দূর থেকেই তাকে লক্ষ্য করতে করতে এই অবধি পৌঁছেছি। অবশেষে যখন একদম হাতের নাগালে পেলাম, তখনই নায়েব মশাইয়ের সাথে বাড়ির সামনে সাক্ষাৎ। দেখে মনে হলো কোনো কাপালিক জাতীয় কেউ কি এরকম করলো। বলে রমা ঠাকুর আমাদের দিকে ফিরে চোখের ইশারা করে বুঝিয়ে দিল তার কথায় সম্মতি প্রকাশ করতে। আমি এগিয়ে এসে বললাম, আমিও তাই দেখেছি সাধুজি। আপনার দেওয়া কাঠের টুকরোটে নিয়ে সবে সাধনায় বসতে যাব, এমন সময় জঙ্গলের পাশে তার আবির্ভাব। আমি শ্মশানেই সব ছেড়ে ছুড়ে তার পিছু নিচ্ছিলাম। আমার দৃঢ় বিশ্বাস ছিল আজ আমি একটি সাধনায় উত্তীর্ণ হয়ে যেতাম, কিন্তু তার হলো কই। সাধুটির চোখ রক্তবর্ণ হয়ে উঠল, যেন চোখের কোটর থেকে আগুনের ভাটা বেরিয়ে আসবে নিমেষের মধ্যে। দাঁতে দাঁত পিষে প্রশ্ন করল, কোন দিকে গেছে সেই লোকটি? নিশ্চিত বলতে পারবো না, তবে এই দিকটাতেই বোধহয় শ্মশান। মনে হলো ওই জঙ্গলের দিকটাতেই গেল। তোরা আমার সঙ্গে আয়। কালে আমরা তার পিছু নিলাম। নায়েব মশাই বিস্মিত দৃষ্টিতে আমাদের প্রস্থান প্রত্যক্ষ করছিলেন। আমি কেবল একবার পেছনে ঘুরে ওনাকে একটা শুভ ইঙ্গিত দিলাম। শ্মশানের পথ জঙ্গলে আচ্ছাদিত, সেই কারণেই আমি এই দিকটায় আস্তানা করেছিলাম।
আকাশে কখন এমন ঘন কালো মেঘ জমে এসেছে তা বুঝতে পারিনি। একটা সাদা সুতোর মতো বিদ্যুতের ঝলকানি পশ্চিম প্রান্ত থেকে পূর্ব দিগন্তে মিলিয়ে গেল ঠিক মাথার উপর থেকে। প্রায় সপ্তাহখানেক হয়ে গিয়েছিল পলাশদিঘিতে আমি আছি, তবে সেই রাতের মতো বিভীষিকাময় রাত আমি দেখিনি। রমা ঠাকুর কি করতে চলেছেন, তার মাথায় কি পরিকল্পনা কাজ করছে, তখন আমার কোনো কিছুই মস্তিষ্ক প্রসূত নয়। একনিষ্ঠ সহকারী ও শ্রোতার চরিত্র পালন করে চলেছি বিভোর ও বিস্মিত হয়ে। এমন সময় শ্মশান সম্মুখের জঙ্গলের ভেতর থেকে একটা কলরব ভেসে এলো। বিদ্যুতের ঝলকানি তখন ক্রমশ বেড়েছে। রমা ঠাকুর চলেছে সবার আগে, তার পেছনে ওই সাধু এবং আমি। উনি থেকে থেকেই বোমকালি বলছেন এবং তার সাথে 4 লাইনের কিছু একটা ছন্দ আউড়ে চলেছেন। কর্ণপিশাচিনীর মতো নিম্ন স্তরের সাধনায় সিদ্ধ তান্ত্রিক যে ইনি নন, সেই কথা রমা ঠাকুর আমার আগেই বলেছিলেন। এবার তার প্রমাণ আমি নিজের চোখে দেখলাম। হিংসা ও রোষে তার শরীর থেকে প্রতিহিংসার লাল জ্যোতি নির্গত হচ্ছে, যেন জ্বলন্ত অগ্নিপিণ্ডের পিছু নিয়েছি আমি। ততক্ষণে আমরা শ্মশান সংলগ্ন জঙ্গলের অভ্যন্তরে প্রবেশ করেছি। দূরে কলরব মিশ্রিত ধ্বনি তখন আরো কাছে পৌঁছেছে। এই জঙ্গলে কোনো সাধু গোছের মানুষকে দেখতে পেয়েছো? কোনো তান্ত্রিক বা ভবঘুরে? ঠিক তখনই আমার ডান দিকের জঙ্গল ভেদ করে একটি ছেলে বেরিয়ে এসে বলল, না কই এমন কাউকে তো। আমি এসেছি, এই গ্রামের নতুন সাধুজি। হিংসায় ক্রোধে মাথাতেই আসেনি, বলুন ব্যাপারটা। শুধু আমি নয়, প্রত্যেকের দৃষ্টি যে তখন রমা ঠাকুরের দিকে আটকেছে তাতে আর সন্দেহ কি। এমন অবস্থায় শুরু হলো প্রবল বৃষ্টি। জঙ্গলের ভেতরে সব খুঁজে বেড়ানো দলবল বোধহয় দৌড়ে চলে গেল বলে মনে হলো। আমি যুবকটির দিকে তাকিয়ে চোখের ইঙ্গিতে তাকেও ফিরে যেতে বললাম। সে যেন এই ইশারার জন্য নয়, সাম্প্রতিক আকস্মিকতার থেকে তার দৃষ্টি ভঙ্গ হওয়ার জন্যই অপেক্ষা করছিল। সাধু বলল, তার মানে তুই আমায় ভনিতা করে এই জঙ্গলে নিয়ে এই মূর্খ তান্ত্রিকের সাথে একত্রিত হয়ে? মূর্খ তান্ত্রিক বলতে যে সে আমায় নির্দেশ করলো তা বুঝতে পারলাম তার রোষানলে দগ্ধ চোখ দুটি আমার দিকে পড়ল বলে। রমা ঠাকুর বললেন, এরকম অনেক গ্রামের তালুকদারদের বোকা বানিয়ে নিরীহ মানুষদের প্রাণ কেড়ে নিয়ে বিষয় সম্পত্তি হাতিয়ে চলেছিস তুই। আবার সেই মুখেই 10 মহাবিদ্যার প্রথম বিদ্যা মা কালীর নাম উচ্চারণ করছিস তুই। কি ভেবেছিস এভাবে দিনের পর দিন চলতে থাকবে তোর পৈশাচিক তাণ্ডব? ডাক তোর সহচরী কর্ণপিশাচিনীকে, দেখি কিভাবে তোর প্রাণ ভিক্ষা দেয়। আমার চোখের দিকে তাকা। সাধুর চোখের দৃষ্টি আরো প্রখর হল। রমা ঠাকুরের দুটি চোখ যেন মুহূর্তেই দুটো অন্য পৃথিবীর জানলার মতো খুলে গেল। চিরচেনা ভ্রূপৃষ্ঠের অভ্যন্তর থেকে মহাকালের স্তরে স্তরে সঞ্চিত গুপ্ত তন্ত্র শক্তির অপরিসীম আকর্ষণ বলে আমরা পৌঁছে গেলাম এমন একটি নাম না জানা গ্রামের তালগাছের সারি লাগানো পুকুর পাড়ে। আমার সঙ্গী সেই কুচক্রী সাধু কেমন যেন সম্মোহিতের মতো হেঁটে চলেছে বাঁশ দিয়ে বাঁধানো পুকুর ঘাট বরাবর। দেখতে পাচ্ছি সেখানে একটি অপরূপ সুন্দরী নারী স্নান সেরে কলসিতে জল ভরছে। সম্মোহনগ্রস্ত সেই সাধুকে মেয়েটি কিভাবে যেন চিনতে পারল। সাধু বলল, ষোড়শী, তুমি আমার ভৈরবী হয়ে যাও। আমি তোমায় বিশ্বমাতার স্বরূপ তৈরি করতে চাই। মেয়েটি বলল, তুমি ফিরে এসো লোচন। এইভাবে পথে পথে ঘুরে কি বা অর্জন করবে? ওদিকে তোমার বাড়ির অবস্থা খুবই অসংলগ্ন। ও কি? লক্ষ্য করলাম পুকুরের জল হঠাৎ ভয়ঙ্কর তাণ্ডব শুরু করেছে। সে কারণেই ওই মেয়েটির এমন আকস্মিক মন্তব্য। পুকুরের জল ক্রমশ পাক খেতে শুরু করলো কয়েক মিনিটের মধ্যে। এই দৃশ্য দেখে মেয়েটি কলসি ফেলে দিয়ে ছুটে চলে গেল সেখান থেকে।
পরক্ষণেই আমি যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ড থেমে যাওয়ার জোগাড়। দেখি কেবল পুকুরের জল নয়, তার সাথে সাথে প্রবল গতিতে জলের স্রোতের সাথে পরিক্রমণ করছে কার্তিকের মৃতদেহ। পর মুহূর্তেই ঘূর্ণায়মান বাড়িধারার কেন্দ্রবিন্দু থেকে ধীরে ধীরে মাথা তুলল একটি ভয়ালো ভয়ঙ্কর পিশাচী মূর্তি। চিনতে অসুবিধা হলো না, ওই পিশাচিনীকেই আমি দেখেছিলাম এই সাধুর পিঠে উপনিবেশ করে থাকতে জমিদার বাড়ির নির্দিষ্ট কক্ষে। কি পৈশাচিক তার চাহনি, যেন তার সাধককে পেলে সে এক্ষুনি ভস্ম করে দেয়। ওই সাধু আমার দিকে ফিরে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে রইল। তার সেই অসামান্য দৃষ্টির তেজ এখন আর নেই। খানিক বাদে বললেন, যার দেখা তুমি পেয়েছো সে কোনো সাধারণ মানুষ নয় ছোকরা, সে স্বয়ং কাল ভৈরব। মায়াবী রূপ না নিলে আমি কখন তাকে চিনে ফেলতাম, যেমন তোমায় দেখা মাত্রই চিনে নিয়েছিলাম। আজ ঈশ্বরের দৃষ্টিপটে দাঁড়িয়ে আছে আমরা দুজন। তবে আমি পাপগ্রস্ত একজন তন্ত্র সাধক, আর তুমি সবে সবে এই পথে এসেছ। তাই একই সাথে তোমার অনেক অভিজ্ঞতাও দিয়ে গেলেন দেবাদিদি। এই শরীরকে আমি ভালোবাসতাম, তবে সে অনেক আগের ঘটনা। তখনও আমার সাধক জীবন শুরু হয়নি, কিন্তু ভৈরব আগমতন্ত্রের মায়ায় ফেলে আমাদের নিয়ে এলো কয়েক যুগ পেছনে। তার কারণ কি জানো? আমার তখন গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, নাকি বাক শক্তি হারিয়ে ফেলেছি জানি না। উত্তর দিতে পারলাম না। উনি বলে চললেন, কারণ কর্ণ পিশাচিনী যদি দেখে তার সাধক অন্য কোনো নারীর প্রেমে আসক্ত হয়েছে, তবে সেই সাধককে সেখানেই হত্যা করে। সুতরাং আমার বর্তমানে করে আসা পাপগুলিকে তুলে এনে আমার নির্ভেজাল শুদ্ধ অতীতের সামনে ফেলে উনি এটাও বুঝিয়ে দিলেন, মানুষ ক্ষমতার লোভে যতই অন্ধ হয়ে যাক না কেন, অতীতের সামনে সেই মানুষকে দাঁড় করিয়ে দিলে সে নিমেষেই একটি অন্য অপ্রাকৃতিস্থ পাপ শূন্য মানুষ হয়ে পড়ে। বর্তমানের শক্তি আশঙ্কা সেই আন্তরিক টানের কাছে কিছুই নয়। কার্তিকের দেহকে খাওয়ার জন্য তুলে নিয়েছে এই পিশাচিনী। তোমাকেও হয়তো আজ ভোগ হিসাবে পেত, কিন্তু তুমি রক্ষা পেয়ে গেছো কাল ভৈরবের কৃপায়। ছেলের দল সব খুঁজে পাচ্ছিল না এই কারণে। সে রাত হলে শ্মশানে শ্মশানে গিয়ে মরা খেয়ে আবার আমার কাছে ফিরে আসে। তবে আমি আজ তার কাছে পাপী। সে দেখেছে আমার ষোড়শীর প্রতি ব্যাকুল হতে। মহাকাল আজ অতীতকে বর্তমানের সাথে মিলিয়ে আজ আমায় যে শিক্ষা দিয়ে গেলে একেই বলে কালাবদ্ধীকরণ ক্রিয়া, যেটি তুমি সেদিন শিখবে বলে সংকল্প করেছিলে আমি হাঁটি দেওয়ার পর। আমি কিন্তু এত ছোট পর্যায়ে তান্ত্রিক ছিলাম না আগে। যাক ছোকরা, আমার ফেরার সময় হয়েছে, আমি আসি। তবে খুব সাবধান, তুমিও খুব শীঘ্রই একটি প্রেমের বাঁধনে জড়িয়ে পড়বে। তোমার অদূর ভাগ্যেই তা জল জল করছে। বলা মাত্র এক ভয়ঙ্কর বৈশাচিক চিৎকারের সাথেই আমার কান ও চোখ একসাথে বুঝে এলো। কি তীক্ষ্ণ সেই গলার স্বর! মনে হলো আমার মস্তিষ্ক ধীরে ধীরে স্বাভাবিক ক্রিয়া বন্ধ করতে চলেছে। তারপরেই বোধহয় আমি জ্ঞান হারালাম। সাধু বাবা, আপনি শুনতে পারছেন আমার কথা? চোখ খুলে দেখি আমি শুয়ে আছি পড়শের বাড়ির বারান্দায়। গুটি কয়েক লোক ভ্রুকুটি করে আমার দিকে চেয়ে রয়েছে। সবকিছু মনে পড়তে সময় লাগলো কয়েক মিনিট, তবে তার মধ্যে সব থেকে বেশি যেটি প্রাধান্য পেল তা হলো নায়েব মশাইয়ের মেয়ের সন্তানটি কি সুস্থ হলো না তার অন্য কিছু হলো তার পরিণতি। আমি পুঁটলি কাঁধে নিয়ে একটু চোখে মুখে জল দিয়ে বেরিয়ে পড়লাম তার বাড়ির উদ্দেশ্যে। পড়শের মুখে শুনলাম আমি নাকি টানা 2 দিন ধরে অসারে ঘুমোচ্ছি তার বাড়ির বারান্দায়। জানি না কেন হাতে পায়ে কেমন একটা ব্যথা অনুভব করছিলাম।
অবশেষে যখন নায়েব মশাইয়ের বাড়ি পৌঁছালাম, দেখলাম নায়েবের স্ত্রী উঠোনে বসে কুলো হাতে চাল ঝাড়ছে। আমায় দেখে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে ভক্তিপূর্বক প্রণাম করে বললে, সত্যি আপনারা মহাপুরুষ, আপনাদের জন্যই আজ এই অসাধ্য সাধন হয়েছে। পরশু রাতে আপনার সঙ্গীটি একবার এসেছিলেন। উনি দাবি করলেন বাচ্চাটিকে নিয়ে এসে একবার একা একটি ঘরে থাকতে চাই কিছুক্ষণের জন্য। আমরা কেউ আপত্তি করিনি বাবা ঠাকুর, মেয়েটা মরেই যাওয়ার জোগাড়। উনি শিশুটিকে নিয়ে কি করলেন জানি না, মিনিট 10 পরে বেরিয়ে এসে তার মায়ের কোলে সন্তানকে ফিরিয়ে দিয়ে বললেন, ওর নাম মৃত্যুঞ্জয়, ওই নামে ইহকাল অঙ্কিত হোক তোমার সন্তানের। এই অবধি বলে বেশ খানিকক্ষণ তারানাথ চুপ। কিশোরী ও আমার অবস্থা তখন দুটি পাথরের মূর্তি ছাড়া আর কিছুই নয়। ধাতস্থ হলাম তারানাথের প্রতিবেশী বাণুজ্য মশাইয়ের দেওয়াল ঘড়ির ঢং ঢং শব্দে। তারানাথ হঠাৎ নিঃশব্দে মাথা নেড়ে বলে উঠল, মধুসুন্দরী দেবী।